This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ভুয়ো ভোটার মনোজ তিওয়ারি, মারাত্মক অভিযোগ বিজেপির। হাওড়ায় মনোজের ফ্ল্যাটে অন্য পরিবারের বাস, দাবি বিজেপির। মনোনয়ন দেওয়ার ঠিকানায় থাকেন না মন্ত্রী মনোজ, দাবি করেছে বিজেপি। মনোজের ঠিকানা বিতর্কে তৃণমূল বিজেপি দু দলের বচসা। বিধায়কের ফ্ল্যাটের ঠিকানা নিয়ে মিথ্যাচার বিজেপির, দাবি তৃণমূলের। আছে সিরিয়াল নম্বর 620 আর 621। 620-তে আছেন রাজকুমার তিওয়ারি আর 621-এ আছেন মনোজ তিওয়ারি, বাবার নাম শ্যামশঙ্কর তিওয়ারি। 349/C অ্যাড্রেস আছে। আমরা এখানে এসে খোঁজ করলাম যে ভাই মনোজ তিওয়ারিকে আপনারা চেনেন? বললো না আমরা জানি না। কিছু লোক বললো যে 20 বছর আগে এখানে থাকতো শুনেছি। যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি, দিদি বলছে না এখানে তো কেউ থাকে না, তার আগে যিনি ছিলেন তাকেও উনি চেনেন, কেউ থাকে না। ওরা হয়তো জানে না ছোটোবেলা থেকে বড় ওইখানেই হয়েছি। ওরা এটাও জানে না কি আমি দু জায়গার তো ভোটার নয়, এক জায়গার ভোটার। তো আমি তো ওইখানে থাকতেই, যদি দু জায়গায় থাকতাম, দু জায়গার ভোটার যদি হতাম তবে তো অসুবিধাটা ছিল। কিন্তু ওরা এটাও জানে না কি আমি অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করে বসে আছি। শুভজিৎ, ছোটবেলায় ওই আমাদের ক্লাস 8-9-এ বোধ হয় ইংরেজি সাহিত্যের মধ্যেই একটা পিস ছিল না, অ্যাপিয়ারেন্স দেখে মানুষকে বিচার করো না। মানে কেমন দেখছো, কেমন হাঁটা চলা, সামনে যা দেখছো ভিতরটা তেমন নাও হতে পারে। হাতে নাতে প্রমাণ পেলেন তার খলিলুর রহমান। কার অ্যাপিয়ারেন্স? কলকাতায় বৈঠকে এলে হাসি মুখে ছবি, গুড বয় ভাব, আর মুর্শিদাবাদে ফিরলে মুখোশটা খসে পড়ে। বিরোধী দল নয়, নিজের দলের সাংসদ তথা জেলা সভাপতি, তার বিরুদ্ধে যে ভাষায় কথা বললেন তৃণমূলের বিধায়ক, তাতে কোনো আগল নেই। ভাইরাল হওয়া ভিডিও তার নয় বলে দাবি করেছেন অবশ্য নবগ্রামের তৃণমূল বিধায়ক। যিনি বিধায়কের নিশানায় সেই খলিলুর রহমানও চুপ। কিন্তু তাতে কি সবটা চুপচাপ মিটে গেল? খলিলুর রহমান প্রেসিডেন্ট, ওরকম যুব প্রেসিডেন্ট, ছাত্র প্রেসিডেন্ট, মেলা প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কি দাম আছে? প্রেসিডেন্ট লজ্জা করা উচিত। তুমি জেলা সভাপতি আর টিকিট যে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, বিশৃঙ্খলা তৈরি করছ। প্রথম জনের ভাষা এতটাই শোনার অযোগ্য যে প্রায় প্রতি শব্দে বিপ দিতে হয়। আর দ্বিতীয় জন অবশ্য মুখের ভাষা কোনোভাবে সামলেছেন, কিন্তু নিশানায় কে তা স্পষ্ট করে দিয়েছেন। নবগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বা ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূল বিধায়করা খুঁজে নিয়েছেন মীর জাফরকে। জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে লক্ষ্য করে একের পর এক তীর ছুঁড়ছেন তারা। কানাই মণ্ডলের ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে প্রশ্নটা জোরালো হয়েছে, এটা কি নবাবগড়ে সেম সাইড? তবে এই ভিডিও নিয়ে খলিলুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার জবাব মেলেনি। যদিও নবগ্রামের তৃণমূল বিধায়কের দাবি এই কণ্ঠস্বর তাঁর নয়। কানাইয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কারসাজিতে যুক্ত দলেরই একাংশ। দলে তো চায়, অনেকে অনেক পদ চায়, অনেকে অনেক সুযোগ চায়। সেই সুযোগগুলো থেকে যখন বঞ্চিত হয় তখন তারা এরকম চক্র কিছু খুঁজে বেড়ায়, যারা আমার ভাবমূর্তি নষ্ট, মানে পার্টির ভাবমূর্তি নষ্ট। ভাইরাল ভিডিও ঘিরে জলঘোলা হতে নানা রকম যুক্তি কানাইয়ের। বিজেপি নেতা সজল ঘোষ, যার পোস্ট ঘিরে মুর্শিদাবাদের রাজনীতি তোলপাড়, তিনি শাসক দলের আকচা-আকচি নিয়ে বেশ চাঁচাছোলা। কংগ্রেসও সুযোগ ছাড়ছে না। এটা যদি একটা এমএলএর ভাষা হয়, নির্লজ্জ, এদেরকে ঘৃণা ছাড়া এদের জন্য কিছুই নেই বলার মতো। তৃণমূলের কাছ থেকে তৃণমূলের নেতারা বাজে ব্যবহার করবে, বাজে ভাষা প্রয়োগ করবে, অসংলগ্ন কথাবার্তা বলবে, এগুলো হওয়াটাই স্বাভাবিক। 2022 থেকে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান বা অন্য পদাধিকারী বারবার বদল হলেও খলিলুরের চেয়ার সরেনি। দুবারের সাংসদ তথা ব্যবসায়ী খলিলুরের হাতে 9টি বিধানসভা, তার মধ্যে নবগ্রাম, ফারাক্কা এবং সুতির বিধায়ক বারবার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন।
বিতর্ক থেকে খলিলুর বারবার দূরে থাকার চেষ্টা করলেও তার বিরুদ্ধে দলেই ক্রমশ চড়ছে বিরোধী সুর। 26-এ কি তার ফল ভুগবে শাসক দল? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের পর একটু হুগলির দিকে নজর রাখি। ভাবাদিঘির অংশে এখনই কাজ হচ্ছে না। কাজ শুরু হয়েও ফের থমকে গেছে। 1.5 দশক ধরে আটকে আছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প, তাও মাত্র 600 মিটার জটের জন্য। আপাতত ভাবাদিঘির জলে প্রকল্প, কিন্তু প্রশ্ন হচ্ছে জটটা কবে কাটবে? আদৌ কাটবে তো? বিমানবন্দর মেট্রো প্রকল্পে চিংড়িঘাটায় 366 মিটার অংশে জট কাটতে চলেছে, কিন্তু ভাবাদিঘির 600 মিটারের জটে প্রায় 1.5 দশক ধরে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের শিলান্যাস করেন। 2012 সালে তারকেশ্বর আরামবাগ রেলপথের উদ্বোধন হয়। পরে গোঘাট পর্যন্ত রেল চলাচল শুরু হয়, কিন্তু তারপর গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিঘি জটে আটকে কাজ। স্থানীয়দের দাবি, ভাবাদিঘি বাঁচিয়ে রেল লাইন চাই। এখনো সেই দাবিতেই অনড় তারা। আমাদের দিঘি বাদ দিয়ে যে জায়গা আছে আশেপাশে জায়গাগুলো রেল কাজ করবে। কালকে হঠাৎ দিক দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে, যেটা কথা ছিল না ওরা শুরু করে দিয়েছে। প্রায় মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, তারা খুব বিক্ষোভ দেখাইছে। আমরা জানিয়েছি যে উইদাউট আলোচনা ছাড়া কোনো কাজ নয়, যা কিছু হবে একদম কংক্রিট আলোচনা হোক, সিদ্ধান্ত যা হবে তারপর থেকে সম্পূর্ণ সুস্থভাবে ভাবাদিঘিতে কাজ হোক। আরামবাগের এসডিপিওর নেতৃত্বে ভাবাদিঘির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। সেখানেই প্রশাসনের তরফে ভাবাদিঘির অংশে এখনই কাজ না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কামারপুকুর স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। গোঘাট থেকে ভাবাদিঘির দিকে কিছুটা রেল লাইন তৈরি হয়ে দীর্ঘদিন পড়ে আছে। কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘির দিকে বেশিরভাগ অংশই রেল লাইন পাতা হয়ে গিয়েছে, কিন্তু 82.46 কিলোমিটারের প্রকল্পে এখনো আটকে 600 মিটার। তার সাথে একটা যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে জন্য আবার বসার জন্য একটু অনুরোধ করছে। তারা তো বলছে না যে রেল বন্ধ হোক, তারা বলছে যেহেতু এটা মহান আদালত রায় দিয়েছে রেল হোক, তবু আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলোকে পূরণ করা যাতে হয়। পশ্চিমবঙ্গ সরকার ভাবাদিঘির বিষয়কে কেন্দ্র করে আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও যুক্তিযুক্ত। আমার মনে হয় যে তাদেরও প্রতিশ্রুতি পালন করুক, পূরণ করুক, এবং ন্যূনতম তাদের যে দাবি ছিল সেই দাবিটা তারা পূরণ করলেই অসুবিধা কিছু নেই। গত মার্চে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত রেল প্রকল্পের জন্য মোট জমির প্রয়োজন 3040 হেক্টর। এর মধ্যে অধিগৃহীত জমির পরিমাণ 640 হেক্টর। এখনো 2400 হেক্টর জমি অধিগ্রহণ করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। एक के बाद एक प्रोजेक्ट्स में बहुत मेहनत करनी पड़ रही है, तब जाके कुछ हो पा रहा है। लगातार लॉ एंड ऑर्डर का सिचुएशन आ जाता है और ऐसी परिस्थितियां बन जाती है कि काम करना अपने आप में बहुत ही मुश्किल हो जाता है। গত মার্চে রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম নিউ লাইনের জন্য প্রায় 107 হেক্টরের মধ্যে মাত্র 0.17 হেক্টর জমি অধিগৃহীত হয়েছে। চন্দনেশ্বর জলেশ্বর প্রকল্পের জন্য 1 ইঞ্চি জমিও এখনো অধিগ্রহণ করেনি রাজ্য সরকার। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য জমির প্রয়োজন প্রায় 88 হেক্টর, 1 হেক্টরের জমি অধিগ্রহণ হয়নি। বালুরঘাট হিলি নিউ লাইনের মোট জমির প্রয়োজন প্রায় 156 হেক্টর, কিন্তু অধিগ্রহণ হয়েছে প্রায় 67 হেক্টর। রেল বাতেলা না মেরে যেই প্রকল্পগুলো অলরেডি ডিক্লেয়ার সেই প্রকল্পে টাকাটা অ্যালট করুক। এতগুলো প্রকল্প এখনো জমি জটে আটকে। কবে হবে জমি অধিগ্রহণ? প্রস্তাবিত রেল লাইনগুলিতে কবে গড়াবে রেলের চাকা? তন্ময় বৈরাগের রিপোর্ট, TV9 বাংলা। নলহাটির দিকে নজর রাখতে হচ্ছে। নলহাটিতে পাথর খাদানে ধসে মৃত্যু হয়েছে 6 জনের। বীরভূম জুড়ে বেআইনি খাদানের রমরমা। এনআইএ তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী, একই দাবি করেছে কংগ্রেসও। আর সব জেনেও কেন চুপ প্রশাসন? কিসের চাপ উঠছে প্রশ্ন। নেই জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র, তাও বীরভূম জেলা জুড়ে দিব্যি রমরমিয়ে চলছে 90% বেআইনি পাথর খাদান। নলহাটি, রামপুরহাট, মোহাম্মদ বাজার এইসব এলাকায় দিনের পর দিন ধরে এরকম অবৈধভাবেই চলে খাদান। বীরভূম জেলায় 216 থেকে 17টি পাথর খাদান রয়েছে, তার মধ্যে মাত্র 6টি পাথর খাদানে রয়েছে পরিবেশ দপ্তরের ছাড়পত্র, অর্থাৎ বাকি সমস্ত পাথর খাদান অবৈধ।
কিন্তু দিনের পর দিন এই ধরনের পাথর খাদান এখানে কি করে চলছে প্রশাসনের নজর এড়িয়ে। নলহাটির বাহাদুরপুরে যার বলি হলেন 6 শ্রমিক। খাদান পুরোপুরি অবৈধভাবে চলছে। এই খাদানের কোনো পেপারস নেই, এই খাদানে কোনো মেট নিযুক্ত নেই। অশিক্ষিত ম্যানেজার আর মূর্খ মালিক মিলে প্রশাসনের মুখে টাকা গুঁজে দিয়ে খাদানগুলো চালাচ্ছে। স্থানীয়দের অধিকাংশের জীবন জীবিকা নির্ভর করে এই অবৈধ খাদানগুলোর ওপরেই। যে কোনো সময় মৃত্যু আসতে পারে জেনেই জীবন বাজি রেখে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন সেখানে। স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ, কারণ তারা ভয়ে চুপ হয়ে রয়েছে, যদিও আতঙ্কে রয়েছে, কিন্তু ক্যামেরার সামনে মুখ আনবেন না এমনটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সবাই উপরে ছিল, সব যে কয়টা আহত হচ্ছে সব কয়টাই ছিল ওই সোজা ডিল করছিল, কেউ ধুলো পড়ছিল, কেউ গাছছিল, মানে ইদি বারুদ গাছছিল। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, পাথর খাদানে অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ওখানে যদি বোম বিস্ফোরণ হয় বা কোনো বিস্ফোরক যদি থেকে থাকে তাহলে এনআইএ তদন্ত হতে পারে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে 6 জনের জীবন জলজান্ত জীবন চলে গেল। তার কারণ হচ্ছে কোনো বৈধ উপায়ে রোজগারের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। বিজেপির সুরেই এনআইএ তদন্ত চেয়েছে কংগ্রেসও। অবৈধ খাদানগুলিতে কিভাবে জিলেটিন আসে এগুলো রাজ্য সরকার ঠিকভাবে দেখবে না, তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এটার এনআইএ তদন্ত চাইছি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এনআইএ কেন, এফবিআইও দাবি করতে পারে। সত্য আবারও বলছি, সেফটি প্রিভেন্টিভ মেজারগুলো আরও বেশি করে রাখা মাথায় উচিত। প্রশাসন ইতিমধ্যেই সেই গাইডলাইন জারি করেছে। যদি কারোর দোষী পাওয়া যায়, কর্তব্যে গাফিলতি পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বছরখানেক আগে বীরভূমের খয়রাশোলে কয়লা খাদানে বিস্ফোরণ করতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবার নলহাটি। আর কত প্রাণ গেলে প্রশাসনের হুঁশ ফিরবে? সব জেনেও কেন নির্বিকার প্রশাসন? তাদের উপরে কি প্রভাবশালী শাসক নেতাদের চাপ রয়েছে? হিমাদ্রি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এক অভিনব প্রতারণা। বিশ্ব বাংলা পুরস্কার প্রাপ্ত 5টা দুর্গাপুজো, তারাই কিনা প্রতারকের টার্গেটে এবং খপ্পরে। অভিযোগ, থিমের মণ্ডপ বানিয়ে দেওয়ার নামে অ্যাডভান্স নিয়ে ফেরার ডেকোরেটর ব্যবসায়ী। কলকাতার ভুয়ো ঠিকানা দেওয়ার অভিযোগ, তাও আর এক জায়গা নয়, বেশ কয়েকটা জায়গা। কাউকে বলেছেন তিনি বেহালা থেকে ব্যবসা করেন, কাউকে বলেছেন গড়িয়া। বিষয়টা নিয়ে নবান্নের হস্তক্ষেপ চেয়েছেন মালদার 5 বড় পুজো কমিটির উদ্যোক্তারা। থানায় দায়ের হয়েছে অভিযোগ। তারা ডেকোরেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে, তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ। উৎসবেও যেন ঘোর কলি, কোথাও পুজোর নামে চাঁদার জুলুম, তো কোথাও প্রতারকদের খপ্পরে খোদ পুজো উদ্যোক্তারাই। তার জল গড়ালো নবান্ন পর্যন্ত। মুখ্যমন্ত্রী দ্বারস্থ মালদার 5 বড় দুর্গাপুজোর উদ্যোক্তা। অভিযোগ, তাদের থিম পুজোর জন্য মণ্ডপের বায়না পকেটে পুড়ে যেন হাওয়ায় উবে গেছেন বেহালার এক ডেকোরেটর সংস্থার মালিক। ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল, বেহালা। আর ওর আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শ নগর নাকি এরকম ঠিকানা আছে। 5.5 লক্ষ টাকার মতো পেমেন্টও হয়। হঠাৎ করে দেখছি 10 তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট। বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব ও হিমালয় সংঘ। ইংরেজবাজারের এই 5টি ক্লাবই থিম পুজোর জন্য পরিচিত। বিশ্ব বাংলা পুরস্কারও পেয়েছে। পুজোর যখন আর 2 সপ্তাহ বাকি, তার আগে মণ্ডপটা ঠিক মতো বাঁধা যাবে কিনা সেটা ভেবেই রাতের ঘুম উড়েছে উদ্যোক্তাদের। পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে ছিল, প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমার 5 লাখ, মানে আমার লেবারে 1 লাখ টাকা নিয়েছে। আমার যে বাটাম দিয়েছে তাকে টাকা না দিয়ে চলে গেছে। আর আমাদের নিয়ে মোটামুটি 5, আমাদের 5, 10, 11, 13, 14 লাখ টাকা। আর এই অভিযোগপত্রে সুদীপ্ত পালের যে ঠিকানা দেওয়া হয়েছে তা হচ্ছে যাদবপুরে। কিন্তু দেখা যাচ্ছে আরও যে সমস্ত পুজো মণ্ডপের সঙ্গে বা পুজো কমিটির সঙ্গে এই সুদীপ্ত পাল প্রতারণা করেছে, সেখানে কিন্তু তার ঠিকানা এক এক জায়গায় এক এক রকম। কোথাও তিনি গড়িয়ার বাসিন্দা, কোথাও তিনি বেহালার বাসিন্দা। শুধু তাই নয়, অভিযোগ যে তিনি তার যে ডেকোরেটরের যে সংস্থা রয়েছে সেই সংস্থার নামও এক এক জায়গায় এক এক রকম দেখিয়েছেন। তাহলে কি এই সুদীপ্ত পালের সঙ্গে আরও বড় কোনো প্রতারণার চক্র জড়িয়ে আছে? চাঞ্চল্যকর বিষয়, মূল অভিযুক্ত সুদীপ্ত পাল এবং যারা তার ডেকোরেটর সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে স্থানীয় একটি হোটেলে উঠেছিল, সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। যে ফোন নাম্বার দেওয়া হয়েছিল তাও বন্ধ। এই পরিস্থিতিতে
সংশ্লিষ্ট ক্লাব ও মালদার পুজো উদ্যোক্তাদের সংগঠনের তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিনব এই প্রতারণার অভিযোগে গোটা মালদায় শোরগোল পড়ে গেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH